সমস্ত পলিস্যাকারাইড জীবদেহের বিভিন্ন অঙ্গ গঠনে সাহায্য করে তাদেরকে কি বলা হয়? গ্লাইকোলিক পলিস্যাকারাইড বলা হয়। যেমন এদের মধ্যে সেলুলোজ, হেমিসেলুলোজ। বলতো সেলুলোজ কি গঠন করছে? ফসফরাস। হেমিসেলুলোজ ফসফরাসের গঠন করছে। তাহলে এটা গাঠনিক কার্বোহাইড্রেটের আওতায়। আর সঞ্চয়ী পলিস্যাকারাইড মানে যে সমস্ত কার্বোহাইড্রেট কোষের সঞ্চিত থেকে পরবর্তীতে শক্তি যোগাতে সাহায্য করে। সবই কি বললাম বলতে কি সংখ্যাটা? আমি আবার বলছি, যে সমস্ত কার্বোহাইড্রেট কোষের সঞ্চিত থেকে পরবর্তীতে শক্তি সরবরাহে সাহায্য করে বা শক্তির আঘাত বা শক্তির উৎস হিসেবে কাজ করে। লাস্ট, যে সমস্ত কার্বোহাইড্রেট কোষের সঞ্চিত থেকে শক্তির উৎস হিসাবে কাজ করে তাদেরকে কি বলা হয়? সঞ্চয়ী পলিস্যাকারাইড বলা হয়। সঞ্চয়ী বলতে কি স্যার? সেটাই বলছি আমরা। তার মধ্যে একটা দিচ্ছে কি এরা স্টার্চ বা শ্বেতসার, এরপরে আছে সেলুলোজ, আরো আছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন মধ্যে দেয়নি এরা। বাবা এগুলো হচ্ছে প্রাণীদের সঞ্চিত স্টার্চ, শ্বেতসার হচ্ছে উদ্ভিদের সঞ্চিত। তাহলে এরা সঞ্চিত থাকে এবং পরবর্তীতে শক্তি ভেঙে গিয়ে শক্তি সরবরাহ করে থাকে। এর মধ্যে যেটা স্টার্চ অথবা শ্বেতসার, যেটা এই শ্বেতসারকে যদি আদ্র বিশ্লেষণ করা যায় অনেকগুলো গ্লুকোজ পাওয়া যাবে। মানে বললাম আমরা তো এর গত লেকচারে আমরা শিখেছি, একটা গ্লুকোজ যখন আরেকটা গ্লুকোজের সাথে যুক্ত হয় তখন বন্ধনের নাম কি? যেহেতু মনোস্যাকারাইডের সাথে মনোস্যাকারাইড। তাহলে কথাটা কিভাবে তারা বন্ধনী গঠন করে আমরা আগে শিখছি না, আজকে কিন্তু শেখানোর কিছু আছে, আমরা ওই জন্য করছি মূল আলোচনায় সায়। তাহলে এইভাবে অনেকগুলো গ্লুকোজ একটার সাথে একটা বন্ধনী গঠন করে যুক্ত হয়, যুক্ত হয়ে শ্বেতসার নামক পলিস্যাকারাইড গঠন করে। তবে না, এখানে একটা কথা বলছে, হ্যাঁ বলছে কি এরা যে এই যে বলছে যে গ্লাইকোসাইডিক বন্ধনের প্রকৃতি অনুযায়ী স্টার্চকে দুই ভাগে ভাগ করছে, যার একটাকে বলছে অ্যামাইলোজ আর নাম কি রে? অ্যামাইলোপেকটিন। আবার বল কি কি রে? অ্যামাইলোজ। আমরা তাহলে ঘটনাকে এভাবে সাজাতে পারি, অসংখ্য গ্লুকোজ কোন বন্ধনের দ্বারা যুক্ত হবে? লাস্ট বাবা, অসংখ্য গ্লুকোজ গ্লাইকোসাইডিক বন্ধনের দ্বারা যুক্ত হয়ে যে পলিস্যাকারাইড গঠন করে তাকে শ্বেতসার বলে। আমরা বলতে পারি না কথাটা? এই শ্বেতসারের গ্লাইকোসাইডিক বন্ধনীর উপর ভিত্তি করে শ্বেতসার বা স্টার্চকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা অ্যামাইলোজ, একটা অ্যামাইলোপেকটিন। এখানে বলছে কি দেখ, বলছে অ্যামাইলোজ গ্লুকোজ অণুগুলো পরস্পর কার্বনের সাথে পরস্পর কার্বনের 1,4 স্থানে সংযুক্ত হয়। অর্থাৎ কতদিন যেটা আমরা রেখেছি 1 নম্বর কার্বন আর 4 নম্বর কার্বন কতদিন রেখেছিলাম না আমরা? এটাকে আমরা কি বলছিলাম? 1,4 লিংকেজ। সেটা হতে পারে আলফা, হতে পারে বিটা। কতদিন দেখা হচ্ছে এটা? স্যার 1,4 লিংকেজ। এটা তো অনেকগুলো গ্লুকোজ থাকে না, তার মধ্যে যদি যে কোনো একটা বিটা হয় তাহলে কি ওটার নাম বিটা গ্লুকোজ হবে? আসলে কাহিনী হচ্ছে যে এই শ্বেতসার বা স্টার্চ গঠনে যেগুলা অ্যামাইলোজ কথা বুঝছো, সেখানে আলফা বিটা সেটা আবার কথা নয়, 1 নম্বর কার্বন আর 4 নম্বর কার্বন এর সাথে যুক্ত হবে। আলফা বিটার প্রসঙ্গে কিন্তু আমি বললাম যে কতদিন আমরা শিখছি সেটা আমি বললাম। এটা যুক্ত হচ্ছে 1 নম্বর আর 4 নম্বর কার্বন, সেটা হলো অ্যামাইলোজ। আর পরেরটা দেখ যে অ্যামাইলোপেকটিনের গ্লুকোজ অণুগুলো কার্বনের 1,4 বন্ধনী ছাড়া 1,6 বন্ধনে যুক্ত হয়। এই 1,6 বন্ধনীর উদাহরণটা আমি এখনো ভালো ইয়েটা হয়নি, সেটা অপেক্ষা করতে হবে। এর পরের দিন আমি আরেকটু বসবো, 1,6 বন্ধনীটা আরেকদিন দেখে দেবো। 1,4 আমরা দেখাইছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে দেখ 1,4 বন্ধনীতে কোনো আলফা বিটা নাই, বাট 1,6 বন্ধনী যদি হয় তখন আলফা। ওই তো বললাম যে এটা নিয়ে আমি এখনো 1,4 থাকতে পারে অথবা 1,6 থাকতে পারে। কথা বুঝছো? দুই ধরনের থাকে। তাহলে 1,4 নিয়ে তো কোনো ঝামেলা নাই। আমরা 1,4 কতদিন দেখছিলাম? আমরা 1,4 নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, এবং 1,4 আলফা বিটা আমরা সব দেখেছি কতদিন। তাহলে আবার তাহলে শ্বেতসার কার্বন হলো অ্যামাইলোজ, অ্যামাইলোজ কোন বন্ধন দ্বারা যুক্ত হবে? 1,4 লিংকেজ দ্বারা, আর অ্যামাইলোপেকটিনে 1,4 আলফা 1,6 বন্ধন দ্বারা যুক্ত হবে। এখানে দেখ বলছে শেষ লাইন, এখানে আর কিছু নেই। স্টার্চের আণবিক সংকেত দেখ C6H10O5।
যেহেতু পলিস্যাকারাইড ছেলেরা বাবা, তাহলে দেখো সংকেতটা এখানে, তাহলে স্টার্চের সংকেত কি দিয়েছে? এরপরে বিভিন্ন স্টার্চ আছে, বলছে গোলালু স্টার্চ কণিকা সবচেয়ে বড় আর চালের স্টার্চ কণিকা আকারে সবচেয়ে ছোট এমসিকিউর জন্য। এরপরে কথা স্টার্চের ধর্ম তোরা পড়ে নিবি, এখান থেকে কথা বলি আরো বল ধর্ম আসে না। তবে আগের কথাগুলা যে স্টার্চ কি কথা বুঝছো, তারপর এমসিকিউর জন্য ক্ষুদ্র কোনটা এগুলো মনে রাখতে হবে। বাবা স্টার্চের ব্যবহারটা একবারে ফরজ অনুধাবনের জন্য। এখানে দেখ বলছেন যে স্টার্চ খাদ্য হিসাবে গৃহীত হয়, সালোক সংশ্লেষ তৈরি অধিকাংশ গ্লুকোজে স্টার্চে রূপান্তরিত হয়, শিল্প প্রতিষ্ঠানে গ্লুকোজ, অ্যালকোহল, চোলাই মদ তৈরিতে স্টার্চ ব্যবহার করা হয়। হ্যাঁ, চোলাই মদ আর বাংলা মদ যেটাকে বলা হয় বাংলা মদ বাবা, আমরা যদিও বলছি চোলাই মদ তৈরিতে, এই মদ কনভার্ট করে ঔষধ সহ অন্য উপাদান তৈরি করেছে। অ্যালকোহল শিল্প কারখানায় এত বেশি অ্যালকোহল ব্যবহার করা হয়, কল্পনাতীত। যতগুলা সর্দিকে সে ওষুধ আছে মাস্ট বি অ্যালকোহল থাকবে, সেটাকে আমাদের পাপ করছে ওষুধ হিসেবে আমরা আগে ফেনার গান একটা সিরাপ পাওয়া যেত, একবারে এখন পাওয়া যায় না, ব্যান করছে কোন দোকান যদি বহু মদের আগে সেটা আলাদা ব্যাপার। ফেনার গান যদি এক বোতল একবারে কেউ খায় তা নেশা হবে, নেশা হবে তার একবারে যদি হ্যাঁ রেডি বাবা, তাহলে ব্যবহারগুলো দেখে নিবি তোরা। আচ্ছা লক্ষ্য করতে একটা কথা, এই যে স্টার্চ যেটা আছে, স্টার্চ যখন আদ্র বিশ্লেষিত হয় আর কৃষি বলি হচ্ছে ডেক্সট্রিন, সেখান থেকে ম্যালটোজ, সেখান থেকে গ্লুকোজ, এটা করে নিবি। একইভাবে সেলুলোজ বাবা সেলুলোজ কি হবে? অসংখ্য বিটা ডি গ্লুকোজ গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হবে, যুক্ত হয় কি গঠন করে? সেলুলোজ বন্ধন। তাহলে বন্ধনী আগের মতো এলইডিতে যেমন নতুন করে পড়ানো কিছু আছে, ওই জন্য শুরুতে বলেছি আজকে আমরা আলোচনা কিছু নেই, যা আলোচনা গঠন হয়ে গেছে। তবে গাঠনিক উপাদান যেহেতু আলাদা, এটা শুধু বিটা ডি গ্লুকোজ গুলো অংশগ্রহণ করে, আর এখানে আলফা বিটা দুই ধরনের অংশগ্রহণ করে। বাবা সেলুলোজের ব্যবহারটা 3 স্টার দিয়ে রাখ, সেলুলোজের ব্যবহারটা পরীক্ষা আসবে। সেলুলোজের ব্যবহারটা না আসলে আমার কোনো কিছু নেই। মানুষ সেলুলোজকে কেন হজম করতে পারে না? 19 আমরা শিখছি আমাদের পাকস্থলীতে সেলুলেজ নামক এনজাইম থাকে না, তাই আমরা সেলুলোজকে পরিপাক করতে পারি না। অবশ্যই পরিপাক করতে না পারার ফলে আমাদের উপকার হয়, কারণ এটা রাফেজ হিসাবে কাজ করে, তাই না? আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করবে, অন্ননালীর ভিতরে জমে থাকা বিষাক্ত বর্জ্যপদার্থ অপসারণ করবে, ক্ষুধার প্রবণতা হ্রাস করবে, তাই না? ক্যান্সারের ঝুঁকি কমাবে, ইত্যাদি ইত্যাদি কাজ করবে। স্টার্চ সেলুলোজের পার্থক্য দরকার নাই, গ্লাইকোজেন এটা আরো দরকার নাই তো। হ্যাঁ বাবা এক ওষুধি গুণ আছে, ক্যান্সার প্রতিরোধ করতে পারে। এই গ্লাইকোজেন নিয়ে আমার পড়ানোর কিছু নাই, একবারে শেষের দিকে চলে আসতো। বলছে বিজারণ ক্ষমতা অনুযায়ী, যেটা তো পড়াইছি আগে, বিজারণ ক্ষমতা অনুযায়ী শর্করা কত কাজ রিডিউসিং আর নন রিডিউসিং, এটা পড়া হচ্ছে না? রিডিউসিং কাকে বলে, নন রিডিউসিং কাকে বলে? এই বলতো রিডিউসিং গুলা মেইনলি কোন কোন গ্লুকোজ গুলা, কোন কোন শর্করা গুলা? মনোস্যাকারাইড আর মনোস্যাকারাইড গুলোর মতো কিন্তু ডাইস্যাকারাইডের মতো তো সুগার সুক্রোজ হচ্ছে নন
হ্যাঁ দেখো একটা কথা ব্যতিক্রম মনোস্যাকারাইড সেটাই কথা এখানে কিন্তু একটা অনুধাবন আছে কথা মনে রাখবেন মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড গুলো হলো রিপ্লেসিং সুগার তো তার মধ্যে ব্যতিক্রম এখানে সুক্রোজ এই সুক্রোজ আগের পৃষ্ঠা দেওয়া আছে এটা ডাইস্যাকারাইড হওয়া সত্ত্বেও একটা নন রিডিউসিং সুগার পাইছিস কি অনুধাবন আসে যে আচ্ছা বলতো সুক্রোজ গঠিত হচ্ছে কি কি দ্বারা গ্লুকোজ দ্বারা আচ্ছা দেখ সুক্রোজের উপরে টাকা পাইলে সুক্রোজ খুবই ভালো করে আগে যা আমরা ভুলে বাদ দিয়ে যাচ্ছিলাম মনে ছিল না না আসে কোনো দোকানটা দেয় মাঝে মধ্যে এই দেখ সুক্রোজ গঠিত হয় কোন কোন মনোস্যাকারাইড দ্বারা গ্লুকোজ আর ফ্রুক্টোজ দ্বারা যেখানে গ্লুকোজ একটা মনোস্যাকারাইড এটা একটা রিডিউসিং সুগার ফ্রুক্টোজ একটা মনোস্যাকারাইড এটা একটা রিডিউসিং সুগার না না কিটোন গ্রুপ আছে কিটোন গ্রুপ আছে না অ্যালডিহাইড গ্রুপ একটা আছে কিটোন গ্রুপ তাহলে দুটোই কি রিডিউসিং সুগার না কিন্তু এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ যখন পরস্পরের সাথে বন্ধনী দ্বারা যুক্ত হয় এবং এখনো পানি যখন অপসারণ হয় তখন এদের যে রিডিউসিং গ্রুপ এই রিডিউসিং গ্রুপটা ভেঙে যায় আমি আবার বলছি আলাদাভাবে গ্লুকোজ একটা রিডিউসিং সুগার তাতে অ্যালডিহাইড গ্রুপ আছে রিডিউসিং গ্রুপ হিসাবে ফ্রুক্টোজ সেটা একটা রিডিউসিং সুগার তাতে কিটোন গ্রুপ আছে কিন্তু যখন এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ পরস্পরের সাথে কোন বন্ধনী দ্বারা যুক্ত হবে যুক্ত হয় এবং এখনো পানি অপসারিত হয় তখন এদের রিডিউসিং গ্রুপটা কি হবে ভেঙে যাবে একটা রিডিউসিং গ্রুপ ভেঙে যাওয়ার কারণে যখন ভেঙে যাবে তখন যদি রিডিউসিং গ্রুপে না থাকে তাহলে আরো রিডিউসিং সুগার নামে পরিচিত হবে এই জন্য গাঠনিক উপাদান রিডিউসিং সুগার হওয়া সত্ত্বেও সুক্রোজ নিজে একটা নন রিডিউসিং সুগার আমরা গল্পটাকে সাজাবো কিভাবে লিখবো আমরা বলবো যে সুক্রোজ এর গাঠনিক উপাদান রিডিউসিং সুগার হলেও সুক্রোজ নিজে নন রিডিউসিং সুগার ব্যাখ্যা করে আমরা বলবো যে সমস্ত সুগারে অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ থাকে অথবা একবারে বলতে পারি রিডিউসিং গ্রুপ থাকে যে সমস্ত সুগারে বুঝছেন যে সমস্ত সুগারে রিডিউসিং গ্রুপ থাকে তাদেরকে কি বলে রিডিউসিং সুগার সুক্রোজ গঠিত হয় একটি গ্লুকোজ এবং একটি ফ্রুক্টোজ এর সমষ্টি পৃথক পৃথক ভাবে গ্লুকোজে অ্যালডিহাইড গ্রুপ থাকার সেটি একটি রিডিউসিং সুগার এবং ফ্রুক্টোজে কিটোন গ্রুপ থাকার কারণে সেটি একটি রিডিউসিং সুগার নামে পরিচিত কিন্তু এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যখন পরস্পরের সাথে যুক্ত হয় গ্লাইকোসাইড বন্ধনী দ্বারা যখন যুক্ত হয় তখন তাদের সংযোগ স্থান থেকে এখনো পানি অপসারিত হয় আর এই পানি অপসারণের সময় এদের রিডিউসিং গ্রুপটি ভেঙে যায় আর তার কারণে দুটি রিডিউসিং সুগারের সমন্বয়ে সুক্রোজ গঠিত হলেও সুক্রোজ নিজে একটি আমরা পারবো না বলতে আচ্ছা এদিকে বাদ স্যার অন্যগুলো ভাঙে না না অন্যগুলো থাকে এবং পলিস্যাকারাইড গুলো কিন্তু রিডিউসিং হয় তাহলে রিডিউসিং এর মধ্যে আছে মনোস্যাকারাইড আর একটা বলছে নন রিডিউসিং তাহলে এটা কিসের উপর ভিত্তি করে বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে নন রিডিউসিং সুগার কি তার মানে যে সমস্ত সুগারে কোনো কি নাই অথবা আমরা বলতে পারি যে রিডিউসিং গ্রুপ নাই তাদেরকে কি বলা হয় নন রিডিউসিং সুগার বলা হয় এদিকে বাদ ডেরিভেটিভ দরকার নেই কার্বনের ভূমিকা তোমরা রেডি করে দিবি আলহামদুলিল্লাহ গুড বাই সমস্ত টপিকস আমি একদিনে পুরো অধ্যায় দেবো না টেনশন নিস না আমি কত বড় খারাপ মনে শুনে তাহলে কি নন রিডিউসিং এর কি শুধু বলে থাকা আচ্ছা আমি অল্প অল্প করে পড়া দেবো আমি প্রথম দিন পড়া দিচ্ছি শুধু কার্বোহাইড্রেট টপিকস বাবা পারবেন না আরেকটা কথা ভয়ের তো কিছু নাই এটা তো ছোট ছোট প্রশ্ন বড় প্রশ্ন কি আছে বড় অনুধাবন ভাই একটা শিখে না একটা কাজ করি যার প্রত্যেকটা টপিক নিয়ে একটা পরীক্ষা দিই কার্বোহাইড্রেটের জন্য একটা টপিক বাবা মেলভিল না সিরিয়াস হয় তাহলে পরের দিন শুধুই কার্বোহাইড্রেট টপিক যা ধরবো আমি কোনগুলো বিশুদ্ধ জোর দেবো কেন জোর দেবো হচ্ছে তোমার বিভিন্ন বন্ধনীর সংখ্যাগুলো জোর দেবো হচ্ছে
ব্যবহারগুলা যুদ্ধ এই অনুধাবনটা যেটা একটু আগে শোনালাম উদাহরণ কথা বলছেন, আর বাকিগুলো তো জ্ঞানমূলক টাইপ খালি, বুঝছিস কি? তাহলে বড় প্রশ্নের মধ্যে আছে বিভিন্ন সংজ্ঞা, ব্যবহার আর একটা অনুধাবন, আর বাকিগুলো সব খালি জ্ঞানমূলক টাইপ। আমরা কিন্তু দেখাইছি মোটামুটি বন্ধনীগুলো কিভাবে ভাগ হয় দেখাইছি ওইভাবে সবগুলো লাগবে না। আচ্ছা এখন পরামর্শ করি, পাশাপাশি কথা বলিস না। আমরা একটা আসলে বাজে অধ্যায় থেকে মুক্তি পাবো আলহামদুলিল্লাহ। বাজে অতটা বাজে নয়, আসলে তোদের জন্য বাজে, কারণ তোরা ভালো পড়া কিছু পাস না, এই জন্য বাজে। তাছাড়া অন্য কিছু নয়। স্যার যে লিন স্ট্রাকচারে কোনটা স্যার কিটোন গ্রুপ কোনটা ওই ওটা একটু দেখালাম। হ্যাঁ দেখো, আমরা যেহেতু যদি ও যেটা বললো যদি 3টা অধ্যায় থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের উদ্ভিদ বিজ্ঞানের প্রথম টার্মের সিলেবাস শেষ। তাহলে পরে থাকলো কি প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় কি এখনই পড়বেন না পরে পড়বেন? দেরি করি না, সমস্যা নেই, আগে নেই, আগে নিয়ে আমরা একটু না নাচতে শুরু করবো। আমি বলছি কি ছেলেরা, সেকেন্ড পার্টেই পড়ো, সমস্যা নাই। আমি বলছি প্রথম অধ্যায়টা আর করলে পর সমস্যা আচ্ছা, প্রথম অধ্যায় এখন পড়বো, এই শব্দটা কেটে কেটে আছে এখনই শুরু করবো। আচ্ছা বুঝছি, আচ্ছা ঠিক, তবে আমার প্রথমত পড়তে হবে, ওরা যদি না পড়িস অনেকগুলো জ্ঞান অনুধাবন এমসি পুরো বাদ যাবে। এবার আমি পড়াবো, আমি চাচ্ছি যে একটু সিলেবাসটা আমার আগে যায়। সবচেয়ে একটা বাজে অধ্যায় শেষ করলাম, ওটাও মুক্ত বিদ্যার অধ্যায়, পাশাপাশি বোর হয়ে তাহলে আমরা শুরু করছি। কি সেকেন্ড পার্ট শুরু করবেন? ফার্স্ট পার্টে আপনার অভিজ্ঞতা কি বলে? না আমার অভিজ্ঞতা কিছু নেই, আগেরই হলো। তবে আমরা কিন্তু ফার্স্ট পার্ট ভালো গেলাম, সেকেন্ড পার্ট ধরা দরকার। আর তাও না আসেন ফার্স্ট পার্ট যদি মনে করেন 4 অধ্যায়টা শেষ করে এই যাইকে আমরা ওটা আগে গেলে এটা বড় জীবাণু থেকে বারবার পরীক্ষা আসে। ছেলেরা কথা বলছি না, আলহামদুলিল্লাহ। আমরা শুরু করছি অধ্যায় 3, মানব শরীর তত্ত্ব, পরিপাক এবং শোষণ। আমাদের প্যাটার্ন অধ্যায়টা গেছে। হ্যাঁ বিজ্ঞানে 1 অধ্যায় তো বাদ আছে, বুঝে কথা বলিস না। 2 অধ্যায় আমরা শেষ করছি, তাহলে 3 অধ্যায় শুরুটা 3 অধ্যায়টা নাম হলো পরিপাক ও শোষণ। কি করবে তাহলে প্রথম অধ্যায় হবে এই মুনির শব্দ কথা স্যার তো ভোট দিয়েছেন স্যার তো এটা মনে লাগে গেছে স্যার বাবা একের কথা পক্ষে খালি কিন্তু জ্ঞান মিলে শুরু হয়ে যাবে। আপনার যেটা ব্যাপার আপনার যেটা আচ্ছা স্যার আপনি একটা কাজ করেন স্যার, আপনার 7 বছরের অভিজ্ঞতা কাজে না না পয়েন্ট কিছু না, একটা কাজ করি তো আমরা একটা কাজ করবো। আমরা
আজকে ছুটি দেন না না সিঙ্গার বাবু গেছে আচ্ছা এই সেকেন্ড পার্টের প্রথম অধ্যায় তেরিটা শেষ করে দিই এতে করে অনেকের মনে বিভ্রান্তি আছে যে এলোমেলো লাভালাভি হচ্ছে তাছাড়া সিলেবাস তাহলে আমাদের একসাথে এক পাশ থেকে স্মুথলি চলবে কোনো দরকার ইয়া আছে এখন থেকে দেখ এই প্রাণীবিজ্ঞানের প্রথম অধ্যায় শেষ করলে প্রাণীবিজ্ঞানের প্রথম অধ্যায় শেষ করলে আমাদের ফার্স্ট টার্মের সিলেবাস শেষ এই আমার কথা শুনলাম সিলেবাস শেষ হবে না তখন একটা প্রাণীবিজ্ঞান একটা উদ্ভিদ বিজ্ঞান একটা প্রাণীবিজ্ঞান একটা উদ্ভিদ বিজ্ঞান এভাবে সবার আগে আমরা না ও হ্যাঁ এমনিতেই বড় ব্যাচ যেগুলো তার মধ্যে আপনারা বেশি এগিয়ে আছেন আর জয়রা তো অনেক দূরে গেছে ওরা শেষ করছে ওরা অনুজীবও শেষ করছে দেখো তাহলে আমরা শুরু করছি একেবারে প্রথম অধ্যায় নিয়ে প্রাণীবিজ্ঞান এই বিষয়ে আমি আর কারো কথা শুনবো না কেন এখন ধারাবাহিকভাবে যাবো কেন এরকম মতবাদ মিলে গেলে মিলে শুরু হ্যাঁ আমি প্রথম অধ্যায় শেষ করে উদ্ভিদ বিজ্ঞানে চলে আসবো এই টাকাটা উদ্ভিদ বিজ্ঞান অনুজীব শেষ করি আবার প্রাণীবিজ্ঞানের 3 অধ্যায়ে চলে আসবো তখন প্রথম পর্বের বাইরে যাবো আর মাঝখানে এটার আর একটা অধ্যায় আগিয়া একটু রিভিশনের দিকে আবার ব্যাক করবো আমি দ্বিতীয় অধ্যায়টা একবার পড়াবো এবং বাকিগুলো আস্তে আস্তে আমরা রিভিশন করে নেবো আর টেনশনের কিছু নাই পরের বছর আগস্ট অথবা সেপ্টেম্বরের দিকে ইনশাআল্লাহ তোমাদের সিলেবাস শেষ করে দেবো এলা যদি আর ফেব্রুয়ারি মার্চে যদি আগস্ট বা সেপ্টেম্বরে শেষ করে দিই অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তবু 5-6 মাস পড়া হ্যাঁ ওই দিন ভুলে যাবো ওইবার আচ্ছা আর কথা নয় আমরা শুরু করছি প্রাণীবিজ্ঞানের অধ্যায় 1 প্লিজ একেবারে ইনশাআল্লাহ কোনো কথা নাই যদি প্রাণীবিজ্ঞানের প্রথম অধ্যায় আমরা শুরু করি তাহলে আমাদের প্রথমে যে তথ্যটা জানতে হবে যে দেখো এটা বই ভালো নাই এটা আমরা প্রথম যে বক্তব্য সেটা হচ্ছে প্রাণী বৈচিত্র্যতা আচ্ছা বাবা প্রাণী বৈচিত্র্যতা আমরা 1982 হলেও পড়েছিলাম বৈচিত্র্যতা মানে ভিন্নতা একেবারে করে পাবো বিদ্যমান নয় আর এটা মুখস্থ বিদ্যা আমার সামনে যদি মুখস্থ না করতে পারিস কখনো দুঃখ আছে বাসায় যখনই একা একা কমন কিছু করবো উল্টিতে বলতে থাকতো আমার সামনে এখন সমস্যা হলে পাশাপাশি দুটো বড় থাকবে কিন্তু উপায় নেই কিন্তু এক পাশ থেকে যাবো কোনো মতভেদ থাকে না প্রাণী বৈচিত্র্যতা যদি কথা বলে তাহলে আমরা 19 এভাবে বলেছিলাম পৃথিবীতে বিরাজমান প্রাণী সমূহের তাই না বাসস্থানগত জিনগত এবং পরিবেশগত বাসস্থান আকৃতিগত যে ভিন্নতা তাই না তাহলে জিনগত একটা বাসস্থানগত একটা আকৃতিগত তাই না জিনগত একটা বাস্তুতন্ত্র বা বাসস্থানগত একটা প্রজাতি দেখো আমরা তাহলে এভাবে বলবো যে পৃথিবীতে বিরাজমান প্রাণীগুলোর জিনগত বাসস্থানগত এবং প্রজাতিগত যে ভিন্নতা তাকেই প্রাণী বৈচিত্র্যতা পৃথিবীতে বিরাজমান প্রাণীগুলো জিনগত বাস্তুতান্ত্রিক বা বাসস্থানগত এবং প্রজাতিগত বিভিন্নতাকে বা ভিন্নতাকে কি বলা হয় বা প্রাণী বৈচিত্র্যতা বলা হয় প্রাণী বৈচিত্র্যতা আমরা সংজ্ঞার মধ্যে পাইছি যে প্রাণী বৈচিত্র্যতাকে কয় ভাগে ভাগ করা যায় একটা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা একটা প্রজাতিগত বৈচিত্র্যতা জিনগত বৈচিত্র্যতা পারবো না কথা
আচ্ছা, প্রথম যে কথাটা আমরা বলবো যে জিনগত বৈচিত্র্যতা। আচ্ছা, লক্ষ্য করত জিনগত বৈচিত্র্যতা এটা কিন্তু আন্তঃপ্রজাতিক বৈচিত্র্যতা, অর্থাৎ একই প্রজাতির অন্তর্ভুক্ত জিনগুলো জিনগত পরিবর্তনের মাধ্যমে যে ভিন্নতা তৈরি হয়। যেমন আমাদের মধ্যে এখানে এতগুলো ছেলে আছে, কারোর সাথে কারো চেহারা মিল নেই, তাই না কথাটা? তার এটা কেন হয়েছে? এটা জিনের পরিবর্তনের কারণে হয়েছে। তাহলে আমরা কথাটাকে এভাবে বলতে পারি, কোন নির্দিষ্ট বাস্তুতন্ত্রে বসবাসকারী কোন নির্দিষ্ট প্রজাতির জীবগুলোর মধ্যে জিনগত পরিবর্তনের কারণে যে বৈচিত্র্যতা সৃষ্টি হয়। লাস্টবার, কোন নির্দিষ্ট বাস্তুতন্ত্রে বসবাসকারী কোন একটি নির্দিষ্ট প্রজাতির জীবগুলোর জিনগত পরিবর্তনের কারণে যে বৈচিত্র্যতা সৃষ্টি হয় তাকে কি বলা হয়? জিনগত বৈচিত্র্যতা। পারবো কি আরো হবে? নির্দিষ্ট বাস্তুতন্ত্রে বসবাসকারী কোন নির্দিষ্ট প্রজাতি, কোন নির্দিষ্ট বাস্তুতন্ত্রে বসবাসকারী কোন নির্দিষ্ট প্রজাতি, তাই না? জীবগুলোর জিনগত পরিবর্তনের কারণে যে বৈচিত্র্যতা সৃষ্টি হয় তাকে কি বলবো? জিনগত বৈচিত্র্য। আমি নির্দিষ্ট বাস্তুতন্ত্র কেন বলেছি? যে একই প্রজাতির জীব বাস্তুতন্ত্রের পরিবর্তনের কারণে তাদের ভিন্নতা দেখা দেবে, সুতরাং তখন সেটা হবে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা। ওই জন্য আমি শর্ত প্রযোজ্য করে নিয়েছি নির্দিষ্ট বাস্তুতন্ত্র। তাদেরকে বুঝতে পারছেন বাবা? তাহলে যেমন গরুর সাথে গরুর বৈচিত্র্যতা, তাই না? তোদের সাথে ছাগলের, তোদের সাথে তোদের, মানুষের সাথে মানুষের। ওই জন্য বলেছি এটা একটা অন্তঃপ্রজাতিক না আন্তঃপ্রজাতিক? জিনগত বৈচিত্র্য আর নাম আছে বংশগত বৈচিত্র্য, তাই না? তাহলে যেটা জিনগত বৈচিত্র্যটা, এটার আর নাম কি? একই বংশের অন্তর্গত জীবগুলো জিনগত পরিবর্তনের মাধ্যমে আমরা পাচ্ছি। বাট আমরা ওই সংজ্ঞাটা তেমন বলবো না, এখন তার সংজ্ঞাটা বলবো। একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে বসবাসকারী নির্দিষ্ট প্রজাতির জীবগুলো জিনগত পরিবর্তনের মাধ্যমে। বাবা লক্ষ্য কর একটা কথা, যে প্রজাতিগত বৈচিত্র্যতা আমরা কিন্তু বুঝতে পারছি যে কোনো বাস্তুতন্ত্রে বসবাসকারী এক প্রজাতির জীবের সাথে অন্য প্রজাতির জীবের যে ভিন্নতা, কোন বাস্তুতন্ত্রে বসবাসকারী, অথবা কথা থেকে আরো ইজি করে বলতে পারি, কোন বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রজাতির জীবগুলোর মধ্যে যে বৈচিত্র্যতা দেখা যায়, এক কথায় কোন বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির জীবগুলোর মধ্যে যে বৈচিত্র্যতা দেখা যায় তাকে কি বলা হয়? প্রজাতিগত। কোন বাস্তুতন্ত্রে বসবাসকারী বিভিন্ন প্রজাতির জীবগুলোর মধ্যে যে বৈচিত্র্যতা দেখা যায় তাকে কি বলা হয়? যেমন একটু আগে বললাম তোদের সাথে ছাগলের বৈচিত্র্যতা, এটা একটা প্রজাতিগত বৈচিত্র্য। হ্যাঁ, মানুষের প্রজাতি আর ছাগলের প্রজাতি প্রজাতিগত বৈচিত্র্য। বাঘের সাথে সিংহের যেটা, এটা একটা প্রজাতিগত বৈচিত্র্য। এটা আমাদের পুরোটা কথা, তাই না? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য আমরা কিন্তু বলেছি, কোন বাস্তুতন্ত্রে অভিযোজিত হওয়ার জন্য প্রাণীগুলোর বাহ্যিক এবং অভ্যন্তরীণ আকার আকৃতি। একটা কথা, প্রজাতিগত বৈচিত্র্য আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য, তাই না? আন্তঃপ্রজাতিক বৈচিত্র্যটা এক প্রজাতির জীবের সাথে অন্য প্রজাতির জীবের যে বৈচিত্র্য। তাহলে আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যটা বলবো এভাবে যে কোন বাস্তুতন্ত্রে অভিযোজিত হওয়ার জন্য প্রাণীগুলোর বাহ্যিক এবং অভ্যন্তরীণ আকার আকৃতির বিভিন্ন পরিবর্তন হয়। আবার বলি, কোন বাস্তুতন্ত্রে অভিযোজিত হওয়ার জন্য প্রাণীগুলোর বাহ্যিক এবং অভ্যন্তরীণ বিভিন্ন আকার আকৃতির পরিবর্তন হয়। যেমন আমরা বিবর্তনবাদ যখন আমরা করবো, সেকেন্ড ইয়ারে যারা অবশ্যই আছে, তখন আমরা দেখব যে এই যে যেমন হাঁস মুরগির কথা, হাঁসের আর মুরগির মধ্যে হাঁসের পাখা মুরগির পাখা একই রকম, দুটাই পাখা যেটা আবরণ বা অন্য কাজে ব্যবহার হয়। কিন্তু হাঁস যেহেতু পানিতে চলাচল করে, পানিকে ধাক্কা দেওয়ার জন্য একটা প্রশস্ত অংশ দরকার, তাই হাঁসের পায়ে লিপ্ত পথ দেখা যায়, মানে জোড়া জয়েন্ট লাগানো থাকে। যাই হোক কি লিপ্ত পথ বলা হয় এটাকে, দুটো লোকের মাঝখানে অংশটা
পাতলা পর্দা, এজন্য সহজে এরা পানিকে ধাক্কা দিতে পারে। তাই না? কিন্তু মুরগি স্থলে থাকে, আর পানিতে সাঁতরানোর দরকার নাই, আর পা লিপ্ত পথ নয়, আলাদা খামসানোর জন্য আলাদা আলাদা ব্লক আছে। তাই না কথাটা? তাহলে বাবা বল, তাহলে বাস্তুতন্ত্র দুটাই পক্ষীকুল আমাদের গৃহপালিত। তাই না কথাটা? কিন্তু না না প্রজাতি আলাদা, প্রজাতি আলাদা। আমি ইয়ার ঘর হলো মানে পক্ষীকুলের কথা অনুযায়ী বলছি, আবার একই প্রজাতির মধ্যেও আলাদা হয়। যেমন আমরা নীল নদের তীরে কিছু চড়ুই পাখি দেখা যায়। এই অন্যান্য এলাকার যে আমাদের চড়ুই পাখি কিন্তু গৃহপালিত পাখি, আর ঘরের কোনায় কোন চালের নিচে বাস করে, ভেন্টিলেটর যে গর্ত থাকে বাস করে। এই চড়ুই পাখি একটা মানে কিছু চড়ুই পাখি দেখা যায় নীল নদের তীরে বাস করে। এই নীল নদের তীরে বাস করা চড়ুই পাখিগুলোর বৈশিষ্ট্য এই চড়ুই পাখিগুলোর থেকে একটু আলাদা। ওই বাসস্থানের সাথে অভিযুক্ত হতে গিয়ে তাদের কিছুটা বৈশিষ্ট্যগত, কিছুটা চেহারার পরিবর্তন এসেছে। তাই বিজ্ঞানীরা বর্তমানে ত্রিপদী নামকরণ করছে। চড়ুই পাখির যে বৈজ্ঞানিক নাম, তার সাথে উপপ্রজাতি নিলোটিকাস নাম যুক্ত করে দিচ্ছে। ত্রিপদ বিশিষ্ট নাম আছে, আমরা পড়বো টেনশন বিষয়। তাহলে কয়টা পদ? একটা জেনাস, একটা স্পেসিস, একটা সাব স্পেসিস। উপপ্রজাতি, সেই উপপ্রজাতি সাব স্পেসিস কি দিয়েছে? নিলোটিকাস। আমরা 19 উদাহরণ দিয়েছিলাম। বৈজ্ঞানিক নামটা পূর্ব নামটা আমি ভুলে গেছি ভাই, খালি দাদা। আচ্ছা আচ্ছা, এখানে এই অধ্যায় তো আছে। প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকাস। প্যাসার ডোমেস্টিকাস চড়ুই পাখির বলে নিলাম। প্যাসার ডোমেস্টিকাস, ডোমেস্টিকাস কারণ হচ্ছে গৃহে থাকে, ওই জন্য সাইন্টিফিক নাম হলো প্যাসার ডোমেস্টিকাস। আর উপপ্রজাতির নাম হচ্ছে নিলোটিকাস, ওই জন্য নাম হচ্ছে প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকাস। আচ্ছা যাই হোক, আমরা 19 একটা উদাহরণ দিয়েছিলাম এ বাবা, যে শ্বেত ভাল্লুক অথবা কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ। কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ প্রথম পৃথিবীতে মানুষ যখন জন্ম হয়, আমরা ইসলাম ধর্মে যারা বিশ্বাসী বলবো বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, তাই না? তাদের পেট থেকে কি কৃষ্ণাঙ্গ হয় শ্বেতাঙ্গ হয় কেউ জন্ম নিয়েছিল? কখনই না। তাদের কাছ থেকে কারো চুল একেবারে পোকা পোকা একবারে উঠে হয়ে জন্ম দিবে, আর কারো আমার মতো টাকুয়া, এটা হয় না। স্বাভাবিক মানুষ ছিল। এই কৃষ্ণাঙ্গ হয়েছে শ্বেতাঙ্গ হয়েছে, এটা প্রকৃতির পরিবর্তন, এটা প্রকৃতিগত অবস্থা। হয়তো তাহলে বলবেন স্যার তাহলে ওকে স্থলকে হয়ে যায়। হ্যাঁ, আমরা করবো, টেনশনের কিছু নাই। যখন জীব তত্ত্বগুলো আমরা করবো তখন দেখবো মানুষের যে গ্রেগর জোহান মেন্ডেল বলছে যে, অথবা ল্যামার বিবর্তনবাদী বিশ্বাসী তারাও বলছে, কোন জীব তার সমস্ত জীবন দশায় যখন কোনো বৈশিষ্ট্য অর্জন করে, সেটা আস্তে আস্তে তার জেনেটিক্যাল বৈশিষ্ট্যে পরিণত হয় এবং বংশানুক্রমে স্থানান্তর হতে থাকে। হ্যাঁ দেখো বাবা, এক্ষেত্রে অনেকটাই বাবা মা যদি মেধাবী হয়, সন্তান মেধাবী হওয়ার সম্ভাবনা থাকে, তবে প্রকট আর প্রচ্ছন্ন সেটা অবশ্যই হওয়ার সম্ভাবনা আছে। তাহলে প্রকৃতির কারণে স্বাভাবিক মানুষগুলা কেউ শ্বেতাঙ্গ হয়ে গেছে, কেউ কৃষ্ণাঙ্গ হয়ে গেছে। যখন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ নিজে হয়ে গেছে, ওটা আস্তে আস্তে তার জিনগত বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। আর তাই বর্তমানে শ্বেতাঙ্গের ছবি শ্বেতাঙ্গই হয়, কৃষ্ণাঙ্গের ছবি কৃষ্ণাঙ্গ হয়। প্রথম পরিবর্তন হয়েছে কিন্তু পরিবেশগত কারণে, এটা একটা বাস্তুতান্ত্রিক বৈচিত্রতা। দেখো বাবা, আমরা হাইব্রিড জাত। একটা বলছিলাম, একটা নাটক ছিল, সেই নাটকে বিভিন্ন দেশীয় মানুষজন দাঁড় করাইছে, দিচ্ছে তুমি কে? হচ্ছে আমি ইন্ডিয়ান, ও হচ্ছে যে আমি আমেরিকান, ও হচ্ছে মানে পরিচয় দিচ্ছে।
কথা হচ্ছে ইন্ডিয়ার জন্য অন্য দেশের নিয়ম লিখতেছে, জাপানিজ, ইন্ডিয়া আমাদের একই। এখন যখন একটা বাঙালি চাচ্ছে কেন আমি নিজেও জানি না আদি পুরুষটা কোথায় গিয়ে আছে। আমরা মিক্সার কথা কিন্তু বলতে পারি আসলে বিভিন্ন সময়ে আমাদের উপমহাদেশে তো বিভিন্ন দেশ শাসন করার জন্য আছে। যখন এই শাসন করার জন্য আছে, দীর্ঘদিন তারা এদেশে বসবাস করছে, তারা কেউ বৈধ উপায়ে অথবা কেউ অবৈধ উপায়ে তাদের পৌরজাত সন্তানকে দেশে রেখে গেছে। এবং এখানে আসিয়া তো যেমন অনেক বাঙালি আছে বিদেশে যায়, এমন কোন যেন দেশে যায়, সেখানে নাগরিকত্ব পাওয়ার জন্য বাঙালি জাতি নিয়ে এসে দিবেন পরিবেশ থেকে যায়। সত্য নাগরিকত্ব পাওয়ার শর্ত হচ্ছে ওখানে মেয়েকে বিয়ে করতে হবে, ওখানে মেয়ের কি সেই কালা কথা বুঝছো। শর্ত হচ্ছে ওখানে বিয়ে করতে পারে মেয়েকে, তাহলে আমরা ভুলে গেলাম ওখানে বিয়ে করতে হবে, তারা ওখানে বিয়ে করিয়া ওখানকার নাগরিকত্ব লাভ করে ওখানে থাকে। এখন তাহলে দেখো ওখানে আমাদের দেশে ওই রকম বিভিন্ন সময় বিভিন্ন দেশের মানুষ শাসন করার জন্য আছে, বৈধ অবৈধ উপায়ে তাদের বৈধের সন্তান রেখে গেছে। আর আমরা দেখা যায় আমার দাদা তারে দাদা তারে দাদা আসেন আমরা পরে কথা যাবো বাবা, কথা নয়। তাহলে আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কি বললাম, একবার তিনটা বৈচিত্র্যতার সাথে বলবো এবং একজনকে দাঁড় করাবো। দেখি না তাকে দাঁড় করাবো তার উঠে গিয়েছে আমরা বলছিলাম যে বৈচিত্র্যতা তিন প্রকার, প্রাণী বৈচিত্র্য। আচ্ছা, আমরা বলবো যে পৃথিবীতে বসবাসকারী বিভিন্ন প্রাণীগুলোর জিনগত এবং প্রজাতিগত যে ভিন্নতা দেখা যায় তাকে কি বলা হয়, প্রাণী বৈচিত্র্যতা বলা হয়। এই প্রাণী বৈচিত্র্যতাকে তিন ভাগে ভাগ করছে। প্রথম প্রজাতিগত বৈচিত্র্য বলবো, এক প্রজাতির জীবের কোন বাস্তুতন্ত্রে বসবাসকারী বিভিন্ন প্রজাতি জীবগুলোর মধ্যে যে ভিন্নতা দেখা যায় তাকে প্রজাতিগত বৈচিত্র্যতা বলে। এটি আন্তঃপ্রজাতিক বৈচিত্র্যতা নামেও পরিচিত, যেমন বাঘের সাথে সিংহের যে বৈচিত্র্য। এরপরে বলবো জিনগত বৈচিত্র্যতা, কোন নির্দিষ্ট বাস্তুতন্ত্রে বসবাসকারী কোন নির্দিষ্ট প্রজাতির জীবগুলোর জিনগত পরিবর্তনের মাধ্যমে যে বৈচিত্র্যতার সৃষ্টি হয় তাকে কি বলা হয়, জিনগত বৈচিত্র্য। আর জিনগত বৈচিত্র্যতা এক ধরনের অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। অন্ত মানে অভ্যন্তরীণ, অনেকের মধ্যে আন্তঃকালে যেমন আন্তর্জাতিক, একই দেশের মধ্যে অন্য দেশের সাথে, অন্য দেশের সাথে একই দেশের দেশের তেমনি আন্তর্জাতিক আন্তর্জাতিক যখন বলবে তখন একই প্রজাতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এক প্রজাতির সাথে অন্য প্রজাতির। আমার কথা বুঝছেন? এখন বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যটা বলবো, কোন বাস্তুতন্ত্রে অভিষিক্ত হওয়ার জন্য প্রাণীগুলোর বিভিন্ন বাহ্যিক আর অভ্যন্তরীণ আকার আকৃতির পরিবর্তন ঘটে। এভাবে প্রাণীগুলোর মধ্যে যে বৈচিত্র্যতা সৃষ্টি হয় তাকে ওটা বলে কি বলে, বাস্তুতান্ত্রিক। আর বাস্তুতান্ত্রিক এটা মেইনলি অন্তঃপ্রজাতির মধ্যে পড়ে। আমরা তুলনা তো করবো একই প্রজাতি জীবগুলা, যে একই প্রজাতি এটিএনটা মানে বুঝতে পারছেন? আরেকবার আমরা বলবো কোন বাস্তুতন্ত্রে অভিযুক্ত হওয়ার জন্য, কোন বাস্তুতন্ত্রে অভিযুক্ত হওয়ার জন্য প্রাণীগুলোর বাহ্যিক এবং অভ্যন্তরীণ আকার আকৃতির পরিবর্তন ঘটে। আর এইভাবে তাদের মধ্যে যে বৈচিত্র্যতার সৃষ্টি হয় তাকে ওটা বলে। এটা বিবর্তনবাদের বিশেষ মত, যেমন উট, মরুভূমির যতগুলো প্রাণী আছে এই মরুভূমির প্রাণীগুলা অন্য ইয়া যদি একবারে লং টাইম অন্য কোনো দেশে আস্তে আস্তে স্বাভাবিক পরিবেশে জন্মে, তাদের চায়া মরুভূমির প্রাণীগুলোর পা অধিক লম্বা হয়। তার কারণ পরিবেশগত কারণ, যে আজকে তো বিবর্তন বিবর্তনবাদের বিশেষ কথা, এটা যে ওই বাস্তুতন্ত্রের অভিযুক্ত হতে গিয়ে বাড়ির তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য দেহটা আস্তে আস্তে লম্বা হয়। যেমন জিরাফের লম্বা বলার কথা বলছে, বিতর্ক আছে অভ্যন্তরীণ পরিবর্তন হয় ওই বাস্তুতন্ত্রের অভ্যন্তরীণ পরিবর্তন না হলে খালি বাহ্যিক পরিবর্তন দিকে রকম। হ্যাঁ দেখো বাবা, দেখো বাহ্যিক পরিবর্তন যেমন আমি কৃষ্ণাঙ্গের কথা বলি, শুধু ত্বকের পরিবর্তন, কালার পরিবর্তন।
অভ্যন্তরীণ কোনো চেঞ্জ কেমন হবে বা দেহ বাদে তার বাহির তো আর কোনো স্তর নাই বুঝিস নাই দেহের ভিতরে একটা হলো বাহির এই বাহির বলতে তো আমার দেহের বাইরে আর বেশি পরিবর্তন করে না মানুষের সাবস্পেসিস জিনগত পরিবর্তন এখানে হ্যাঁ বাস্তব হচ্ছে জিনগত পরিবর্তন অবশ্যই হয়েছে একজন্য তো অর্থ হচ্ছে